সোদপুর তীর্থভারতী শিক্ষা মন্দিরের পরিচালনায় সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল মিলন উৎসব। সোদপুর তীর্থভারতী শিক্ষা মন্দির বিশাল প্রাঙ্গণে উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক নির্মল ঘোষ মহাশয় ও পৌর পরিষদ তীর্থঙ্কর ঘোষ এবং রাজ্য তৃণমূলের নেত্রী তন্দ্রা ঘোষ মহাশয়। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে অনলাইন বার্তায়। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন। মিলন উৎসবের শুভ উদ্বোধন অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা রাখছি। এই মুহূর্তে মিলন উৎসব প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন পানিহাটির বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক শ্রী নির্মল ঘোষ মহাশয়। উপস্থিত আছেন আমাদের সিআইসি পানিহাটি পৌরসভার মাননীয় শ্রী তীর্থঙ্কর ঘোষ মহাশয়। উপস্থিত আছেন আমাদের অত্যন্ত কাছের ভাই পার্থ দাস। উপস্থিত আছেন এই ওয়ার্ড যার অনুপ্রেরণায় আজকের এই অনুষ্ঠানটা সুসংগঠিত হচ্ছে, তিনি পৌরমাতা শ্রীমতী রেখা রায় মহাশয়া, এবং যার ভাবনা এবং পরিকল্পনা সমগ্র অনুষ্ঠানকে বাস্তবায়িত করতে সহযোগিতা করেছে তিনি হলেন শিবনারায়ণ রায়। তাই আপনাদের প্রত্যেককেই আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আর দেরি না করে এই উৎসব প্রাঙ্গণে চলে আসুন। আপনাদের প্রত্যেকেরই উপস্থিতিতে যে মিলন উৎসবে থাকবে মৈত্রী, সৌভ্রাতৃত্ববোধ এবং ভালোবাসার একটা নিবিড় বন্ধন, যেই বন্ধনে আমরা পরস্পরকে আকৃষ্ট করব, পরস্পরকে বন্ধনে বেঁধে নেব। ভালোবাসার বন্ধনে, সৌভ্রাতৃত্বের বন্ধনে, মিলনের বন্ধনে আবদ্ধ হোক নবম বর্ষের মিলন উৎসব। যে মিলন উৎসব শুধুমাত্র একজন মানুষকে নিয়ে নয়, প্রায় 4-5 হাজার মানুষের সম্মিলিত উপস্থিতিতে একটু পরেই এখানে গমগম হয়ে উঠবে আমাদের এই উৎসব প্রাঙ্গণ। তাই আপামর সুজনদের আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং সাগ্রহে এই মঞ্চের সামনে চলে আসতে আপনাদের অনুরোধ করা হচ্ছে, কারণ আপনারাই আমাদের সবচেয়ে বড় সম্পদ, যাদের উপস্থিতি এবং সহযোগিতা না পেলে কোনো অনুষ্ঠান কোনোদিনই সফলতা লাভ করতে পারে না। তাই এই মুহূর্তে আমাদের মধ্যে এসে উপস্থিত আছেন পানিহাটির বিধায়ক তথা পশ্চিমবঙ্গে বিধানসভার মুখ্য সচেতক, আমাদের অভিভাবক মাননীয় শ্রী নির্মল ঘোষ মহাশয়। উপস্থিত আছেন সিআইসি পানিহাটি পৌরসভার ছাত্র যুবকের নয়নের মণি মাননীয় শ্রী তীর্থঙ্কর ঘোষ মহাশয়, বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, যাকে যে কোনো অনুষ্ঠানে আমরা সবসময় পাশে পাই, তিনি হলেন পার্থ দাস। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি একটি গানের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করব। সমবেত সঙ্গীত, তারপরে সমবেত নৃত্য পরিবেশন করবে সুদর্শনা রায় ঘটক, যাকে আমরা সারেগামাপা জি বাংলাতে দেখেছি নৃত্যের অনুষ্ঠানে কোরিওগ্রাফার হিসাবে, অ্যাসিস্ট্যান্ট কোরিওগ্রাফার হিসেবে কাজ করতে। সোনার বাংলা বলে যে কিছুদিন আগে, যে দিন 20 আগে যে অনুষ্ঠানটা হয়ে গেল, সেখানেও সে অত্যন্ত দক্ষতার সঙ্গে সমস্ত অনুষ্ঠানে করি যে কাঁধে কাঁধ মিলিয়ে চললে অনেক কঠিন অসুখ সেরে যায়, অনেক কঠিন অসুখ সেরে যায়। তাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, 31 নম্বর ওয়ার্ডকে সুন্দর করে সাজিয়ে তুলবো। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী নির্মল ঘোষ মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন। উপস্থিত আছেন সিআইসি পানিহাটি পৌরসভার মাননীয় শ্রী তীর্থঙ্কর ঘোষ মহাশয়। অনুষ্ঠানে আমাদের বিধায়ক, আমাদের অভিভাবক প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের মধ্যে থাকেন। এটা আমাদের শুধু গর্বের না, আমাদের আনন্দের এবং আমাদের সবচেয়ে বড় আনন্দের। এই মুহূর্তে যাকে আমরা বরণ করব, মাননীয় সিআইসি শ্রী তীর্থঙ্কর ঘোষকে সম্মাননা প্রদান করছে, যার ভাবনা, যার পরিকল্পনা এই অনুষ্ঠানটা হচ্ছে শিবনারায়ণ রায়। কেশবদাকে মঞ্চে আসতে অনুরোধ করছে, কেশব মিত্র, শেখরদা, গৌতমদা, শেখরদা এসছে, গৌতমদা একটু ঘুরে, ঘুরতে নেই
আমাদের মধ্যে পার্থ দাস বহুক্ষণ আগে এসছে। পার্থ দাসকে সম্মাননা প্রদান করতে অনুরোধ করব। শেখর রায়, শেখর রায়, শেখর রায়। গৌতম দা বোধহয় এখানে নেই না? অলোক দা এবং স্বপন দাসকে মঞ্চে আসতে অনুরোধ করছি। কেশব দাকে সম্মাননা প্রদান করতে। আমরা একদম অনুষ্ঠানের শুরুর মুহূর্তে চলে এসেছি। আমরা প্রথমেই যে মানুষটা আমাদের যুব সম্প্রদায়ের কাছে অত্যন্ত সম্মান, অত্যন্ত গর্বে, সবসময় যে আমাদের ডাকে সাড়া দিলেই তাকে আমরা পেয়ে যাই। মাননীয় শ্রী তীর্থঙ্কর ঘোষকে কিছু বলার জন্য অনুরোধ করব। প্রথমেই তীর্থঙ্কর ঘোষ। উপস্থিত আছেন পানিহাটির জনপ্রিয় বিধায়ক শ্রী নির্মল ঘোষ মহাশয়, আছেন এই তীর্থভারতী অঞ্চলে ঘরের ছেলে, কাছের ছেলে, সদা সর্বদা যে তার পাড়া, তার ওয়ার্ড নিয়ে ভাববে শিবনারায়ণ রায়, আছেন আপনাদের পৌরমাতা রেখা রায়, পার্থদা থেকে শুরু করে সঞ্চালক সুখেন্দু দাস, কেশব মিত্র মহাশয় এবং আপনারা সকলে। গুরুদয় এই যে আয়োজনটা করে এটা অনেকের কাছে ল্যাংড়া। মিলন উৎসব, পাড়ায় দুর্গা পুজো ভালো হবে, কালী পুজো ভালো হবে, পাড়ায় রক্তদান শিবির হবে ক্লাবের থেকে বা উন্নয়ন সমিতির থেকে, পাড়ার সামগ্রিক সমস্ত দায়িত্ব পালনের পরে পাড়া কমিটি, কলোনি কমিটি যারা চালায় তারা সকলকে নিয়ে পাড়ায় একটা দিন নিজেদের মধ্যে করে একটু আনন্দ, একটু গান বাজনা করতে চায়। সেটাকে এত বড় রূপ দিতে পারে এই তীর্থভারতীতে এসে। এটা বোধহয় 3-4 বছর ধরে, নবম বর্ষ, কিন্তু সন্ধেবেলায় এসছে কত বছর হবে? 2 বছর ধরে সন্ধেবেলায় একটা ছুটির দিন দেখে। কারণ দিনের বেলা হলে আজকালকার দিনের কাজের মধ্যে ছুটির দিন বলে কোনো থাকে না। কোনো না কোনো বাড়িতে গেলে দেখবে রোববার দিনও কাজে যাচ্ছে বা কর্মব্যস্ততা আছে, বা সারা সপ্তাহ এত কর্মব্যস্ততা ছিল, রোববার দিন বাড়ির কাজে ব্যস্ত থাকছে। সেখানে সন্ধ্যেবেলায় একটা আয়োজন করে মানুষের পাশে থাকা, সারা বছর মানুষকে পরিষেবা দেওয়া যাদের কর্তব্য, মানুষকে তার সামাজিক পরিচিতি মানুষ নিজে তৈরি করে দেয়, কিন্তু সামাজিক পরিষেবাগুলো যাদেরকে তারা নির্বাচিত করে তাদের মাধ্যমে নিতে চায়। যে আমি সারাদিন কর্মব্যস্ততার মধ্যে থাকবো, আমি আমার কাজে থাকবো, রুজি রোজগারের জায়গায় থাকবো, কিন্তু আমার পাড়াটা, আমার ওয়ার্ডটা সুন্দর থাকবে, পরিষ্কার থাকবে, তার রাস্তাঘাটগুলো ভালো থাকবে, তার আলোগুলো ভালো থাকবে। সেই মানুষগুলো সারা বছর তার সেই কর্তব্য পালনের পরে গিয়ে সকলকে এক জায়গায় করে তাদের আনন্দ, দুঃখ, ভালোবাসা সব এক জায়গায় নিয়ে আসার এই যে প্রচেষ্টা, এখান থেকে আমাদের অনেক মুশকিল হয়। বুলুদানের প্রোগ্রামের 2 বছর ছবি দেখার পরে আমি যে ওয়ার্ডের কাউন্সিলর, সেখানে 3টে পাড়ায় এত বড় প্রোগ্রাম করতে হয়েছে। এবার কাউন্সিলরদের তো একটু পার্টিসিপেশন বেড়ে যায়, তোমাকে এটার দায়িত্ব নিতে হবে, ওটার দায়িত্ব নিতে হবে। তুমি প্রোগ্রামগুলো বড় করতে থাকো, আমাদের আরও চাপ বাড়তে থাকুক পাড়াগুলোতে। বিধায়ক সাহেবের এই চাপটা আসে না, কাউন্সিলরদের আমাদের এই চাপটা আসে। রেখা বলবে এই পাড়ায়, নিজের পাড়ায় ভালো করলে পাশের পাড়া বলবে আমাদেরও একটা সুন্দর মিলন উৎসবে অর্গানাইজ করি, চলুন কাউন্সিলর ম্যাডাম আপনিও এগোন, আমরাও সবাই এগোচ্ছি, একটা সুন্দর করা যায়। তবু নাচে গানে এত সুন্দর স্টেজ, লাইট, সাউন্ড, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে মানুষকে এক থাকার প্রচেষ্টা, এটাই আমাদের বাংলার কালচার। আর রাজনৈতিক কথা বলার আজকে দিন নয়, তবু সামাজিক কথা হিসাবে বলবো, বাঙালিয়ানায় বাঙালির
যুগে যুগে বেঁচে থাকার যে ভাবধারা, সেই ভাবধারাকে যারা আঘাত করতে আসবে, বাঙালিয়ানাকে যারা নষ্ট করতে আসবে, তাদেরকে সবসময় 24/7 তাদের উপর নজরদারি রেখে তাদেরকে চিহ্নিত রাখবে। বাকি জনতা জনার্দন তারা কখন কি সিদ্ধান্ত নিতে হয় তারা ঠিক মতো জানে। আবারও মিলন উৎসবের জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। সামনের বছর আরও নতুন কিছু দেখতে এখানে আসবো, এই আশা রেখে গেলাম। ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় শ্রী তীর্থঙ্কর ঘোষ মহাশয়কে। আমি অলোকদা এবং স্বপনদাকে একটু মঞ্চে আসতে বলছি। অলোকদা এবং স্বপনদা একটু চলে আসুন একটু তাড়াতাড়ি। এবারে যে মানুষটার আমরা কথা শুনব, যিনি আমাদের সমস্ত সুখ দুঃখের সাথী, আমাদের সবাইকে যিনি এক সূত্রে বাঁধার একটা চেষ্টা করেছিলেন, তিনি হলেন আমাদের অভিভাবক তথা বিধায়ক, সর্বোপরি পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক শ্রী নির্মল ঘোষ মহাশয়কে আমি এই মুহূর্তে কিছু বলার জন্য অনুরোধ করছি। স্যার। স্যার, গতবার যখন যখন হয়, সময় আমার থাক বা না থাক, আমি একবার আসি। আমি মিলন উৎসবে, সামাজিক উৎসবে কখনো রাজনীতি দেখি না, তবে আমন্ত্রণটা দেখিনি। এবং আমার সৌভাগ্য সবাই আমাকে আমার মতো করে, আমি যেমন আপনাদের কাছে রাখতে চাই, আপনাদের আশীর্বাদ চাই, আপনাদের ভালোবাসা চাই, আপনাদের শুভেচ্ছা চাই, তেমনি পানিহাটিতে সব পাড়াতেই আমাকে তারা সঙ্গে রাখতে চায়। এই সঙ্গে রাখা এবং সঙ্গে থাকার যে কত বড় দায়িত্ব, এটা আপনারা যারা সঙ্গে রাখছেন না, এই শিবনারায়ণ রায় কমিটিতে, ক্লাবে, শেখর ক্লাবের সেক্রেটারি গৌতম নেই, বাইরে গেছে। এই যে শিবনারায়ণ আসার পর অনেক দায়িত্ব আপনারা শিবনারায়ণকে দিয়েছেন। তারপর রেখা নির্বাচিত হওয়ার পর ওরা শিব পার্বতীর মতো দুজনেই সেবাতে অবতীর্ণ হয়েছে। সঙ্গে আমাদের প্রিয় কোথায় গেল পার্থ, তীর্থঙ্কর, পার্থ, সুমন, আমরা সবাই রয়েছি। এই যে সঙ্গে রাখতে গেলে কথাটা কত বড় দায়িত্ব, এটা আমি যতটা বুঝি, সব থেকে বেশি বোঝে আমার মায়েরা। সঙ্গে রাখা খুব কঠিন, কারণ আপনার পছন্দ আমার পছন্দ নাও হতে পারে। আমার কর্মজীবন, আমার পছন্দ আপনার ভালো নাও লাগতে পারে, আপনার পছন্দ আমার জীবনকে স্পর্শ নাও করতে পারে। কিন্তু সেই ভালো সেবক যে সকলকে স্পর্শ করতে পারে, ভালোবাসায়, স্নেহ দিয়ে, শ্রদ্ধা দিয়ে, মিলনের মধ্যে দিয়ে এক সভ্যতা, এক সম্মানপূর্ণ সম্পর্ক রক্ষা করতে আমি প্রথমেই তীর্থভারতী সহ 31 নম্বর ওয়ার্ডে আজকে যারা এখানে এসেছেন, বড়দের আমি নমস্কার, প্রণাম, সকলকে আমার শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। আমার জীবনে আমি একটি কথা খুব হৃদয়ঙ্গম করেছি, সেটা হচ্ছে যে রাষ্ট্রে আমি থাকি, যে দেশে আমি থাকি, সেই দেশের কৃষ্টি, সেই দেশের সংস্কৃতি, সেই দেশের ভাবধারাকে প্রথমে গ্রহণ করতে হয়। জীবন জীবিকাতে
প্রথমে ওটা গ্রহণ করতে হয়। তারপর মানুষের যে অধিকার, সেই অধিকারকে স্বীকার করে নিতে হয়। এটা স্বীকার করা অনেক কঠিন, কারণ গণতন্ত্র কিনা আমাদের ডেমোক্রেসি, সারা পৃথিবীতে আমাদের গণতন্ত্রটা সব থেকে বড়, সব থেকে খোলামেলা, সব থেকে মানুষের জন্যে, মানুষকে নিয়ে এক গণতন্ত্র, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এর ভার কত যে বেশি, কত যোজন বেশি। যারা আপনারা সংসার চালান, বড় জায়গায় কাজ করেন, সেবা প্রতিষ্ঠানে কাজ করেন, তারা বুঝেন যে এর ভার, গণতন্ত্রের ভার, মানুষের অধিকার ও মর্যাদার ভারটা কত যোজন। একে গ্রহণ করা, একে হৃদয় দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে, একে ভালোবাসা জানিয়ে মানুষকে নিয়ে এগোতে হয়, কত কঠিন। তাই আমার জীবনে একটা অনবদ্য ক্রিটিসিজম, যাকে সমালোচনা বলে, আমি আপনাদের আশীর্বাদ নিয়ে, ভোট নিয়ে পদে বসব, আর আপনাদের সমালোচনাকে, আলোচনাকে আমি গ্রহণ করব না, এটা কখনো হতে পারে না। সমালোচনাকে মাথা পেতে গ্রহণ করতে হয়, আর আমি সেই পথের পথিক। আমি শেখাই রেখাকে। রেখা সকালে বেরোলে দেখবে, বললো এখানে ময়লা পড়ে আছে, ড্রেনটা পরিষ্কার হয়নি, আলোটা জ্বলেনি। কত কথাই বলবে, তোমার কাজ হচ্ছে সেই কথাটি শোনা, এবং তোমার যে সাধ্য, তুমি অসাধ্য সাধন করতে পারবে না। তোমার সাধ্য মতো তুমি মানুষকে পরিষেবা দেবে। আমার কাজটা আরেকটু বড়। যদি বড় না হতো, আপনারা তো অনেক জায়গায় যান, বিটি রোড 6 লেন করেছি। 70 থেকে যারা মার্কেটিং করতে যান, কবে হয়েছে? 10 বছর হয়ে গেল, 9-10 বছর রাস্তাটা হয়েছে, প্রায় 9 বছর। দেখবেন একটা পিন পড়লেও দেখা যায়, ধুলো নেই। তারপর এই রাস্তাটা করতে করতে খোলা এসে আটকে গিয়েছিলাম, কারণ রাস্তা যখন তৈরি করে তখন রাস্তাতে একটা মিশ্রণ দেয়, পিচ করার আগে। এত ভারী বর্ষণগুলো, বর্ষায় ওই মিশ্রণটা ভিজে গিয়েছিল। তারপর আপনারা জানেন, অনেক কষ্ট করে সেই মিশ্রণটাকে ঠিক করি। আর অমরাবতী থেকে কংক্রিটের রাস্তা আপনাদের পাড়ার মুখে চণ্ডীতলা করতে দিয়েছি। এই কংক্রিটের রাস্তা হলো মানে কি, ওই তোর রাস্তাটা দেখ গিয়া, ওই তোর রাস্তা হইতেছে না, ওই তোর রাস্তা ভাঙা। 25 বছর এই কথা বলার কারোর সুযোগই থাকবে না, কারণ কংক্রিটের রাস্তা 3 স্তর কংক্রিট করা হয়েছে। এটা 25 বছর মিনিমাম থাকবে, এবং স্বল্প রিপেয়ারিং করলে 40 থেকে 50 বছর থাকবে। এটা আমি কেন করতে পেরেছি? এটা আপনাদের যেমন আশীর্বাদ, শুভেচ্ছা, আপনাদের যে ভালোবাসা, তাকে পাথেয় করে রাজ্যে এমন একজন মানুষ পেয়েছি, ভীষণ কড়া। আমার প্রত্যেকে আমি 10 বছরের বেশি বড়, আরও বেশি বড়। কিন্তু প্রথমে বলে, নির্মলদা, তার সঙ্গে আমি আর কি কথা বলব, অত টাকা আমার নেই কথা বলি। এই যে দ্বিতীয় দিন আমরা পেপার ব্লক বসিয়েছি, প্রথমে ভেবেছিল 10-15-50 লাখের কাজ। পরে যখন তার কাছে এস্টিমেটটা যায়, না আমি করতে পারবো না। কিন্তু মায়ের চাপ একটু মাথা নত করে, একটু শ্রদ্ধা নিবেদন করে, একটু ভালোবাসা নিবেদন করে, একটু সহমর্মিতা নিবেদন করে
আবার তার মনটাকে ঘুরিয়ে দেওয়া যায়, আমি সেটা ঘুরিয়ে দিয়েছি। প্রায় 40 কোটি টাকা আমরা ব্যয় করেছি। দুটো ট্রেন আমরা তৈরি করেছি নিকাশি। কাজটা অনেক বছর লেগেছে, কিন্তু করোনা আমাদেরকে অনেকটা বড় ধাক্কা দিয়েছে। আমি আপনাদের বলতে পারি যে 6টা পাম্প বসছে, এখন যতটা জল হয় রাস্তার নিচে, আর সেই জলটা দেখুন, বর্ষার জল আটকাতে কেউ পারবে না। প্রকৃতির সঙ্গে কেউ লড়াই করতে পারবে না। কোনো বিজ্ঞান, কোনো তথ্য, কোনো প্রযুক্তি প্রকৃতির সঙ্গে লড়াই করতে পারবে না। জলটা হবে, কিন্তু বর্ষা থামলেই জলটা বেরিয়ে যাবে। এই যে কাজ প্রায় 40 কোটি টাকা দিয়ে তৈরি করা হয়েছে, এটা এই ভেবে করিনি যেটা তীর্থভারতী হবে, এই ভেবে করিনি যেটা ঘোলার হবে, এই ভেবে করিনি যে রামকৃষ্ণ পল্লীর হবে, এই ভেবে করিনি যে এটা অল্প কজন মানুষের জন্য, এই ভেবে করেছি যে কয়েক লক্ষ মানুষ একেবারে অমরাবতী থেকে শুরু করে একেবারে মানে মধ্যমগ্রামের যেটা বর্ডার, সেই ময়খান পর্যন্ত আমরা করেছি। খড়দার, পানিহাটি, নববারাকপুর, 3টে অঞ্চলে সব ঠিক মতো যদি আমরা গঠন করতে পারি, যেটা চেষ্টা চলছে। কল্যাণী রোড আরেকটি 10 ফুটের ট্রেন আমাদের এই পার দিয়ে যাচ্ছে, ক্রস ডেট কমপ্লিট হয়ে গেছে। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের যে উদ্বেগ, আপনাদের যে মনের কষ্ট, আমি কথা দিতে পারি 2025-এ আমি সেটাকে সম্পূর্ণ করতে পারব। দেখুন, সমালোচনাকে যদি আমি না শুনি, মানুষ আমার পাশে ভালোবাসা নিয়ে স্নেহ নিয়ে দাঁড়াবে। সব থেকে বেশি আমার সমালোচক আমার মায়ের। তুই এটা করলি না, তুই এটা করলি না, তোর দ্বারা এটা সময় এসবি। অমরাবতীতে অনেক মায়েরা আছে যার সঙ্গে আমার দীর্ঘ 40, 35, 50 বছরের সম্পর্ক। ভাইরা আছেন, গুরুজনরা আছেন, দীর্ঘ বছরের সম্পর্ক, রাজনীতির ঊর্ধ্বে সম্পর্ক। তারা বলে এই কাজটা তুই করে দে, দেখবি মানুষ তোকে ভালোবাসবে, তোকে আশীর্বাদ করবে। এই যে ঘোলা থেকে, ঘোলার মোড় থেকে টানা আমি নিয়ে যাচ্ছি একেবারে ঘোলার শেষ পন্থরে। 6 ইঞ্চি ঢালাই করেছি। পানিটি পৌরসভার কাছে টাকা নেই, আপনারা ঝগড়া শুনছেন, কিন্তু এই টাকা প্রায় 100 কোটি টাকা, প্রায় 100 ক্রোর্স। কি না ড্রেন হবে, রাস্তা হবে, এবং সেই রাস্তাগুলো একবার তৈরি হলে মিনিমাম 15 বছর থাকবে। এবং সেই কাজ আমি শুরু করেছি। মমতা ব্যানার্জি তার মন্ত্রীকে পাঠিয়েছিলেন। কলকাতার মেয়র জনাব ফিরহাদ হাকিম পৌরমন্ত্রী, তিনি এসেছিলেন। আমি আমার সাংসদ দুজনই ছিলাম, আমরা সেই ব্যবস্থা করেছি। আপনারা যদি আমাকে বিশ্বাস করে আস্থা না রাখতেন, এ কাজ 40 বছরও কেউ করতে পারেনি, আমি 10 বছর এটা করতে পারতাম না। আমি আপনাদের কথা দিচ্ছি যে যতটুকু কাজ আছে, আপনারা জানেন আমাদের অর্থের অভাব। কারণ স্বাধীনতার পর থেকে আপনি দেখুন, দিল্লির কাছে বাঙালি কখনো মাথা নত করেনি। আর এই পাড়ায় তো হরিবাবুদাদের কাছ থেকে আমি শিখেছি, মাথা নত করিল না, বুঝলা, আগে যাও। আমি সেই মাথা নত করার মধ্যে নেই, আমি এগিয়ে চলার পথে, এবং শেষ পর্যন্ত যাওয়ার জন্যে ইফ আই ডাই আই ডোন্ট মাইন্ড, মৃত্যুবরণ করতে হতে পারে। এটাই আমার বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী বলেন, বিমলদা আপনি সিনিয়র, একটু ভেবে চিনতে টাকার কথা বলবেন। কিন্তু আপনারা যেমন আমাকে বলেন, আমিও হাসির ছলে নানাভাবে আমি সেটা বলার চেষ্টা করি। ধরুন 128টা বড় কলোনি আছে আমার পানিহাটিতে, তীর্থব্রতের মতো। আমি সব পাড়ায় চেষ্টা করেছি কংক্রিটের রাস্তা করতে, সব পাড়ায় চেষ্টা করেছি, এখন করছি পেপার ব্লক বসাবার জন্য। আপনারা যখন ভোলায় এবার তো গিয়েছিলেন সবাই, ওই যে আমার রক্ষাকালী পুজোতে অনেকে গিয়েছিলেন, দেখেছেন পেপার ব্লক বসাচ্ছি এবং কংক্রিটাইজ করছি।
এই কাজ যে রাস্তা আমি 30 লক্ষ টাকাতে করতে পারবো 3 বছরের শেষ, সেই কাজ 1.5 থেকে 2 কোটি টাকা লাগছে। ওই যে 100 কোটি টাকার মতো বললাম, মিনিমাম 15 বছর রাস্তাটা থাকবে। আর স্বল্প রিপেয়ারিং করার পর সেটা 25 বছর এই রাস্তায় আমার মায়েরা, বোনেরা, গুরুজনেরা সবাই মিলে সেই রাস্তা। আমাদের লাইটের অভাব ছিল, এখনও আছে। আমি আপনাকে আগামী 3 মাসের মধ্যে এই লাইটের সম্পূর্ণতা করে দেবো। এবং সেটাও আমার নেত্রী যখন বলে না, সি ডোন্ট মাইন্ড উই সি যাকে আমি বলছি, যা ববি নির্মল আমার সিনিয়র লোক, সিনিয়র নেতা, চলে যাও, যা কাজ আছে আমি করব। আর মুশকিল আমার কি জানেন, আমার আগের ভাই যিনি করোনায় গেছেন চেয়ারম্যান, দাদা গরিব মানুষ, এই একটা কাজ হয়ে গেলো রাস্তার পাশে একটা, দাদা গরিব মানুষ, ছেড়ে দাও, বসতে দাও। আমি আবার একটু অন্য মাইন্ডে, গরিবকে আমি ফেলে দেবো না, কিন্তু গরিবকে আমি শাসনের মধ্যে রাখবো। এইটুকু জায়গাতে তুমি বসো, মানুষের যাতায়াতের পথে তুমি বাধা হইও না। আগের চেয়ারম্যান একটুখানি নরম ছিলেন, কারণ ছেলে নেই, মেয়ে নেই, বউ নেই, সংসার নেই, বাড়ি নেই, ঘর নেই, একটা ব্যাংকের অ্যাকাউন্টও নেই। লোকে অনেক সমালোচনা করত, কিন্তু তার চলে যাওয়ার পর পানিয়াটি নয়, পশ্চিমবাংলায় যারা ধর্মজীবনে আছেন, যারা কৃষ্ণ নাম করেন, হরিনাম করেন, তারা চোখের জল ফেলে তাকে বিদায় দিয়েছে। কেন জানেন? যার কিছু নেই তার আপনারা আছে, যার কিছু নেই ঈশ্বর তার পাশে আছে। শ্রীকৃষ্ণ ভগবান সবসময় তাকে গার্ড করেছে, কিন্তু সেই রক্ষা করোনায় হলো না। আমাদের সবারই বাড়ি, শুধু বাড়ির 11 মাসের একটা ছেলে, তারও করোনা হয়েছে, কিন্তু ঈশ্বর যাকে রাখে কি তাকে মানে। আপনারা খবরের কাগজ পড়ছেন, আমি বলেছি যেদিন আমি এই সমাজ বিবর্তনে, সমাজসেবায় নাম লিখিয়েছি, সেদিন আমি গ্রহণ করেছি সেই ব্রত, যতক্ষণ না আমার মৃত্যু হচ্ছে ততক্ষণ আমি মানুষের পাশে থাকি। সমালোচনাকে আমি কোনোদিনও অবজ্ঞা করিনি, সমালোচনাকে সম্মান দিয়েছি। তাহলে তীর্থবর্তীর মতো জায়গায় আপনাদের আমি পেতাম না। আপনাদের পেয়েছি, আপনাদের ভালোবাসা পেয়েছি, স্নেহ পেয়েছি, আপনাদের শ্রদ্ধা পেয়েছি। কেন? আপনারা যা বলেছেন, ধীরে 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 আজকে দেখুন, কমিটির ঘর দেখুন, ক্লাব দেখুন, সবটাই একটা। এই স্কুলটা দেখুন, এই আবার এখানে এই তো লেখালেখি হয়ে গেছে। আমি এসেছিলাম, সিসি ক্যামেরা দিয়ে দিয়েছি, এবং একটা 12 ক্লাস কদিনের মধ্যে, এই 2-3 মাসের মধ্যে হবে, এবং সেটা লেখালেখি হয়ে গেছে, সেটা আমরা করে দেবো। কাজ করতে হবে, কাজ না করে বড় বড় লেকচার দেওয়া, এটা তো একদিন আমারও কাজ ছিল। যখন ছেলেবেলায় চন্দ্রচূড়ে পড়তাম স্কুলে, খালি লেকচার বাজি করতাম, আর হেডমাস্টার বসে এসে আমার কান ধরে মারতেন না, আদর করতেন, কিন্তু কান ধরতেন। কলেজ লাইফেও লিডারই করেছি। এই হচ্ছে আমার পিছিয়ে পড়ার কারণ। সবসময় লিডারশিপ করব, এটাই হচ্ছে আমার। অনেকে বলে তোর পিছিয়ে পড়ার এটা একটা কারণ, আবার বেশিরভাগ মানুষ বলে তোমার এই এগিয়ে যাওয়ার পথে, তোমার এই যে অধ্যবসায়, এটাই তোমাকে এগিয়ে দেবে। এই লিডার, ডোন্ট বি লিড, কারো দ্বারা পরিচালিত করো, লিড করো, লিডার হও। দেখবে মানুষের কাজ মানুষের পদতল থেকে তুমি করতে পারবে। এই মিলন উৎসবে আপনাদের সকলেরকে বলবো যে এই যে শিবনারায়ণ আমাকে অনেক দিন ধরে বলেন, যখন একটা উৎসব হয়, আমি বলে দেখ রোববার আমার 15টা প্রোগ্রাম আছে, এখন পর্যন্ত 14টায় 13টা করে ফেলেছি, 2টো এখন গিয়ে হাজিয়ে দেবো, নমস্কার করবো, মায়ের কাছে চলে যাব। আমি বললাম যে একটা মিলন উৎসব, মিলন উৎসবের অর্থ কী? আমি গরিব কে বড় লোক, আমি হিন্দু কে মুসলমান, আমি শিখ না ঈসাই, আমি বুদ্ধিস্ট না কোন ধর্মের মানুষ। মিলন উৎসবে কেউ কাউকে জিজ্ঞাসা করে না, ছোট জাত না বড় জাত, পিছিয়ে পড়া, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, কেউ কাউকে জিজ্ঞাসা করে না। বাংলার এটাই ধর্ম, বাংলার এইটাই কর্মজীবন। সারা পৃথিবীতে আমাদের
সম্মান এখানে আমরা কখনো ধর্মের কথা জিজ্ঞাসা করি না। ধর্ম তো আমার আপনার নিজের কিন্তু উৎসব সবার, সমাজটা সবার, আর দেশটা সকলের। কি আমি এই দেশকে দুর্বল করতে পারি? আজকে যারা চিন্তাশীল মানুষ আপনাদের তীর্থভারতীতে ৩১ নম্বর ওয়ার্ডে, তারা অনেক চিন্তা করছেন যে স্বাধীনতার যে স্বপ্ন আমাদের দেশ, আমাদের দেশবাসীরা দেখেছিল, 10 লক্ষের বেশি মানুষ প্রাণ দিয়েছে, সেই মানুষগুলোর কথা কি আজকে বিফলে যাবে? ধর্ম নিয়ে বজ্জাতি করে আমরা দেশটাকে ভেঙে দেব না দেশটাকে এক রাখবো? আমাদের দারিদ্রতার বিরুদ্ধেই আমাদের একমাত্র লড়াই, অসাম্যের বিরুদ্ধেই আমাদের একমাত্র লড়াই, পিছিয়ে পড়ার বিরুদ্ধেই আমাদের একমাত্র লড়াই, বিশ্ব বন্দিত হয় ভারত যাতে, তার জন্য আমাদের লড়াই। এই লড়াইকে আমি কেন এই কথা আপনাদের বলছি? আজ নয় কাল আমাদের আগত যে প্রজন্ম, যে বাড়িতে একটা ম্যাট্রিক পাস, একটা বিএ পাস পাওয়া কষ্ট ছিল, আগে তীর্থভারতী ঘুরে দেখুন, এসবিতে ঘুরে দেখুন, আপনি যেখানে যাবেন ঘরে ঘরে বিএ, বিএসসি, এমএ, এমএসসি। ও নাচতে এসেছে, ওর মামা খুব আমার পরিচিত, বললো জেঠু আমি মাস্টার করে ফেলেছি, তার মানে মাস্টার ডিগ্রি করেছি এসবিতে। তাই বললাম হ্যাঁ সব তুমি মামা খুব পরিচিত, আমাকে খুব সমর্থন করে। আমি বললাম যে যেদিন আমি আসতাম ক্লাস 6-এ পড়ে এসবিতে আসতাম, অনেক বন্ধুবান্ধব চলে, এখন তারা অনেকেই নেই, কয়েকজন বেঁচে আছে। আর আপনাদের শুভেচ্ছা নিয়ে, শুভকামনা নিয়ে, ভালোবাসা নিয়ে, আশীর্বাদ নিয়ে এখনও আছি। মানুষ কে মরিতে চায় না, এই বাঁচতে চায় সবাই, কিন্তু বাঁচারও সময়সীমা ঈশ্বর ঠিক করে দেয়। আর বিজ্ঞান, তথ্য, প্রযুক্তি সেখানে পর্যন্ত আপনাকে পৌঁছে দেবে। আমার মা 101 বছরে মারা গিয়েছে, কিন্তু বাবা মাত্র 65 বছরে মারা গিয়েছে। অতএব ওই জায়গাটা আমাকে পৌঁছতে হবে। যতদিন আমার লটেড ক্যানট বি ব্রটেড, আমার কপালে যদি লেখা থাকে যে আমি আরেকটু বাঁচব, ইচ্ছা আছে তো 5 বছর আরও থেকে পানিটা আমার স্বপ্ন ছিল। এই স্বপ্নকে আমাকে বেঁচে থাকতে যতটা পারবো করব। তারপর শিবনারায়ণরা আছে, তীর্থঙ্কররা আছে, আরও আমার অনেক যুবক যুবতীরা আছে, তারা সেটা পূর্ণ করবে। আমি শুধু আপনাদের বলি যে অনেক কথা, মনের কথা আপনাদের কাছে বলার এমন সুযোগ খুব কম আসে। রাজনীতির মঞ্চ থেকে অনেক কথা বলা যায়, কিন্তু বিশ্বাস করুন আমি সিপিএমের কাছ থেকে অনেক কৃষ্টি, সংস্কৃতি, ভালোবাসার কথা, সমাজ বিজ্ঞানের কথা, সমাজ বিবর্তনের কথা, সমাজ পরিবর্তনের কথা, দারিদ্রতা মুক্তির কথা আমি ওদের কাছ থেকে আমার জীবনে অনেক শুনেছি। যারা সিপিএমের বড় নেতা এখানে ছিল না, আজকে তাদের মধ্যে কেউ নেই প্রায়, তাদের কাছে শুনতাম বলে আজকে তাদের পাশে, সেই মানুষগুলোর পাশে আমাকে পৌঁছতে সুযোগ করে দিয়েছে, আশীর্বাদ এনে দিয়েছে। তাই তো আমার লড়াই। এই অনেকগুলো দেখছো, এইবার তো আর এবছর কি আর আমাদের যেটা সব থেকে বড় মেলা হয়, সব থেকে বড় উৎসব নেচার, আমি শুরুতে বলেছিলাম প্রকৃতির বিরুদ্ধে কেউ লড়াই করতে পারে না। যদি প্রকৃতি না চায় কারো সাধ্য নেই, কিন্তু প্রকৃতির যদি সম্মতি থাকে পৃথিবীতে, ঈশ্বর ছাড়া কেউ ওই বইমেলা করবই বালিয়াড়ি উৎসব বন্ধ করতে পারবে। অনেক সমালোচনা হয়েছে, কাগজওয়ালারাও, মুখ্যমন্ত্রী ইন্টারফেয়ার করেছেন, আমাকে ডেকে বলেছেন মোল্লা আপনার খেলার মাঠ, আপনার মেলার মাঠ আমি দেব, কিন্তু ঝগড়া যেন না হয়। সেটা আমরা করব। এবং আমি থাকতে একটা কথা আপনাদের বলে রাখি, সত্যকে কখনো মনের মধ্যে লুকিয়ে রাখবেন না। সুভাষ চক্রবর্তী সিপিএমের মন্ত্রী ছিল, কিন্তু আমার খুব বন্ধু ছিল জানেন। আমরা দুজন বাংলা ভাষায় খুব কথা বলতাম। আমার বৌদি প্রচুর রান্না করতে আসো, দুজনে মিলে খাই স্টেডিয়ামের তলায়। তো এখানে উনি এসছেন, তো আমাকে ওনার প্রাইভেট সেক্রেটারি খবর দিল, আমি এলাম। তুমি আমার কেন এখানে এসো?
কয়েক কাজ আছে। আমি কী কাজ? তখন বসলো, আমি তাতে সম্মতি দিতে পারতাম না। তারপর তৎকালীন অর্থমন্ত্রী এসে বলল, বিমলদা শুনুন, আপনি আমার পাশের, আপনাকে আমি খর্দায় অসুবিধার করতো, আমি আপনি পারেন, আমার কথা শুনুন। কি আপনাকে আমি 10 কোটি, আমাকে 10 কোটি টাকা দেবেন? আমি তো স্বপ্নেও ভাবতে পারি না। আপনার এই স্পোর্টস কমপ্লেক্স তৈরি করতে 10 কোটি টাকা দেবো। আমি বললাম যে আপনার কথা, এবার স্মৃতির মাঠে নামলেন এবং আমরা দুজন আপনার কথা, আমি দুই ওকে নিয়ে বললাম, আমরা দুজন আপনার কথা ফেলতে পারবো না। আপনি যেদিন করবেন আমি মাইক ধরে আপনাকে, আপনার সরকারকে আমি নিজের করে শুভেচ্ছা জানাব। কিন্তু কথা হয়েছে ধরুন 90, 91, 92, 94, 96, তখন আমি এমএলএ, আবার 11 সাল পর্যন্ত 1 পয়সা পাইনি, আর হয়নি, উনিও করতে পারেনি, আমরাও করাতে পারিনি। এখন এটা একটা জায়গায় আসছে। কী জায়গায় আসছে এখনই বলার সময় নাই, শুধু এইটুকু বলবো, বিশ্বাস আস্থা আমার আছে আপনাদের উপরে, পানিয়াটিবাসীর উপরে আমার বিশ্বাস আছে, আস্থা আছে। আপনাদের যদি আস্থা এবং বিশ্বাস থাকে, 2025-26-এর মধ্যে আমরা বসে একটা ভালো মাঠ, একটা মেলার মাঠ দুটো আমরা করতে পারবো, যদি আপনারা আমাদেরকে আমার সঙ্গে থাকতে হবে না, শুধু আশীর্বাদ, স্নেহ, ভালোবাসা করতে দেবেন। আর আপনাদের কাছে আর কিছু চাই না। স্নেহ ভালোবাসার থেকে আর কি হতে পারে বড়? কারণ টাকা আমার দরকার নেই, ক্ষমতা অনেক টাকা মাইনে দেয়, গাড়ি দেয়, লাইটের খরচ দেয়, ছেলেমেয়েরা অনেক বড় হয়েছে, কেউ প্রিন্সিপাল হয়েছে, কেউ অমুক হয়েছে, পয়সা আমার দিতে হয় না। অতএব আমার জীবনে যা পাওনা ছিল, আমি একদিন সেই কথা ভুলে যাইনি। বাবার 5 ছেলে, তো বাবার এলে কাজ করতেন। দেখুন, বাবা বললেন আমি 5 ছেলেকে পড়াতে পারবো না যদি না স্কুল রিফিউজি গ্রান্ট দেয়। সন্তুষ্ট বলল বড় মাস্টারমশাই, না আমি রিফিউজি গ্রান্ট দেবো না, আমি তোকে 100 টাকা করে বছরে সাহায্য করবো। আমার আপনার টাকা আমার লাগবে না। চন্দ্রচূড়ে চলে গেল, আমার রিফিউজি গ্রান্ট দিল, পড়াশোনা করলাম। তারপর কলেজে গিয়ে প্রশান্ত বাসু বঙ্গবাসী কলেজের মালিকও ছিলেন, প্রিন্সিপালও ছিলেন। তখন তো গভর্নমেন্ট হয়নি,